পরপর দুইটা থাপ্পড় খাবার পর আমি থমকে আছি। তুর্য ভাইয়ার দিকে তাকিয়ে। তুর্য ভাইয়ার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আমার হাত আমার গালে। বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন। মা আঁচল মুখে দিয়ে কান্না করছেন। সবাই আমার উপর রেগে আছে, খুব ভালো করেই বুঝতে পারছি আমি। কিন্তু আমারই বা কি করার ছিল? তখনই বাবা মাকে উদ্দেশ্য করে বলে উঠল, তাইয়াকে তাড়াতাড়ি তৈরি করে নিচে নিয়ে আসো। আমার চোখ বড় বড় হয়ে গেল বাবার কথা শুনে। কিছুক্ষণ আগে আজ আমার বড় আপু তানিমার বিয়ে ছিল, কিন্তু তানিমা আপু ভালোবেসে রাসেল ভাইয়াকে আপু বাসায় বলতে পারে নাই ভয়ে। আজ সকালে আপুর কাছে যাচ্ছিলাম আমি, তখন শুনতে পাই আপু রাসেল ভাইয়ের সাথে কথা বলছে আর কান্না করছে। আমি আপুর সব কথা শুনে বুঝতে পারি যে আপু রাসেল ভাইয়াকে ভালোবাসে। আপু, আসবো? আপু চমকে পিছনে তাকিয়ে আমাকে দেখে খুব আঁতকে উঠল আর বলল, তুই এখানে? আমি, হ্যাঁ আমি। তুমি কি রাসেল ভাইয়াকে ভালোবাসো আপু? তানিমা, হ্যাঁ, কিন্তু এখন কি করব আমি বল? না, আমি বাবা আর তুর্য ভাইয়ার বিরুদ্ধে যেতে পারবো না, না রাসেলকে ভুলতে পারবো। আমি তাহলে পালিয়ে যাও, আমি সাহায্য করব তোমাকে। তানিমা, সত্যি বলছিস তুই? কিন্তু পরে কি হবে যখন সবাই জানবে বউ পালিয়ে গেছে? মা বাবার অসম্মান হবে। আমি, তা নিয়ে তুমি ভেবো না, এদিকে আমি সব ঠিক সামলে নিব। আর এমনিতেও আমার ওই আরিশ না ফারিসকে একদমই পছন্দ না। তুমি বরং রাসেল ভাইয়ার সাথে পালিয়ে যাও। যেই ভাবনা সেই কাজ। বিকাল হতেই মেহমানদের আসা শুরু হয়ে গেছে আর বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়েছে মেহমানদের নিয়ে। আমিও এই সুযোগে আপুকে বাসা থেকে পালাতে সাহায্য করি। রাসেল ভাইয়াকে আগে থেকেই সব বলা হয়ে আছে। সে বাড়ির একটু দূরে গাছের আড়ালে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। বর্তমান আমাকে বউ সাজিয়ে ওই আরিশ না ফারিসের সাথে নিয়ে বসালো। কাজী আমাদের বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন। না চাইতেও আমার 3বার কবুল বলতে হলো। তারপর সেও 3বার কবুল বলল। দুইজনেই সাইন করলাম। বিয়ের কাজ সম্পন্ন হলো। বিদায়ের সময় মা বাবা তুর্য ভাইয়ার চোখে পানি, কিন্তু আমি তাদের সাথে কথা না বলেই গাড়িতে উঠে বসলাম। আরিশ ভাইয়া সবাইকে বলে তারপর গাড়িতে বসলো। গাড়ি এসে থামলো আরিশ ভাইয়ার বাড়ির সামনে। এই বাড়িতে আমি আগেও এসেছি, তবে তুর্য ভাইয়ের সাথে। যখনই আসতাম আরিশ ভাইয়া দূর দূর করে তার রুম থেকে বের করে দিত। তার রুমে নাকি কাউকে অ্যালাউ করে না। যত সব ঢং। আমি তানিয়া, বাবা মা ও বাড়ির ছোট মেয়ে। এবার মাধ্যমিক পাশ করলাম। বড় ভাইয়া তুর্য, সে বাবার সাথে বিজনেস দেখে। বড় বোন তানিমা আপু, সে অনার্সের 2য় বর্ষে পড়ে। আর যার সাথে আমার বিয়ে হলো সে আরিশ খান, তুর্য ভাইয়ার বন্ধু। আর তার সাথেই তানিমা আপুর বিয়ের কথা ছিল। বাবা মায়ের একমাত্র সন্তান ও অনেক বড় বিজনেসম্যান। বর্তমানে আমি আরিশ ভাইয়ের সাথে দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে বরণ করে নিলেন আরিশ ভাইয়ের মা নীলিমা খান। তারপর ভিতরে নিয়ে যাওয়া হলো। রাত 11টা বাজে। আরিশ ভাইয়ার কিছু কাজিন আমাকে তার রুমে দিয়ে আসলো। আমি খাটের মাঝখানে বসে আছি। রুমটাতে চোখ বুলিয়ে দেখলাম অনেক গুছানো। দেয়ালে তার কয়েকটা ছবি টাঙানো। বাইরে থেকে শব্দ আসছে টাকা দেওয়ার জন্য। তাহলে কি আরিশ ভাইয়া চলে এসেছে? আচ্ছা, মেয়েটাকে জোর করে বিয়ে না দিলেও তো পারতে। মেয়েটা একটাবার তাকালো পর্যন্ত না। খুব অভিমান হয়েছে আমাদের উপর। আফসানা রহমান, তানিয়ার মা। তুমি চিন্তা করো না মা, আরিশ ওকে আগলে রাখবে, কোনো কষ্ট পেতে দেবে না।
খুব যত্নে রাখবে তুর্য। তুর্য ঠিক বলছে, আরিসের উপর আমার আস্থাও আছে। ও আমার মেয়েকে মাথায় করে রাখবে। আর যা করা হয়েছে তানিয়ার ভালোর জন্যই করা হয়েছে। আরমান রহমান, তাই যেন হয়। মেয়েটা সুখে থাকলেই হলো। আফসানা রহমান। প্রায় 10 মিনিট পর ভিতরে আসলো আরিশ ভাইয়া। আমার দিকে এক পলক তাকিয়ে নিজের টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমিও মুখ বাঁকিয়ে দিলাম, কত বড় অসভ্য! এত সুন্দরী বউ এখানে বসে আছে, শালা খটাস ভালো করে তাকালোই না। কিছুক্ষণ পর আরিশ ভাইয়া বের হয়ে আসলো, আয়নার সামনে চুল ঠিক করছে আর বলে উঠল, চোখ দিয়ে পরে গিলে খেতে পারবি, এখন চেঞ্জ করে নে। এমনিতেও তোর কাছেও যাওয়া যাচ্ছে না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কি বলতে চাইছে এই অসভ্যটা। সে বলল, তাড়াতাড়ি চেঞ্জ কর, তোর গায়ে যা গন্ধ। আমি তো রুমে কিভাবে দাঁড়িয়েছি আমি জানি। আমি তো শক, কি বলবো, এটা আমার গায়ে গন্ধ। আমিও তেতে বলে উঠলাম, এই যে মিস্টার অসভ্য, আপনি কি বললেন আমার গায়ে গন্ধ? আপনার গায়ে গন্ধ, বাজে লোক একটা। এই বলে গটগট করে ওয়াশরুমে চলে গেলাম। একটা মেরুন রঙের 3 পিস পরে বের হলাম। তারপর তানিমা আপুর কাছে কল দিলাম। আপু আর রাসেল ভাইয়া বিয়ে করে নিয়েছে। তারা রাসেল ভাইয়ের বাড়িতেই। প্রথমে সবাই রেগে গেলেও পরে নাকি সবাই মেনে নিয়েছে। আমার আর আরিশ ভাইয়ের বিয়ের কথা বলার পর আপু চুপ করে রইল। তারপর বলল, আমার সুখের জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। না না আপু, কি বলছো? তুমি তো মানা করেছিলে, আমি তো জোর করে তোমাকে পাঠালাম। তারপর টুকটাক কথা বলে রেখে দিলাম। তারপর বিছানার এক পাশে শুয়ে পড়লাম। আরিশ ভাইয়া রুমে নেই, তাই ভাবলাম তাড়াতাড়ি ঘুমাই যাই। অনেক ক্লান্ত ছিলাম, তাই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমিয়ে যাবার পর আরিশ ভাইয়া রুমে আসলো আর দেখলো আমি বিছানায় ঘুমিয়ে গেছি। সে আমার হাত ধরে একটানে শোয়া থেকে উঠালো। তারপর বলল, ভালোই তো আমার রুমে থাকবি, আবার আমার খাটেও ঘুমাবি, তাহলে আমি কোথায় ঘুমাবো? আমি বললাম, যেখানে ইচ্ছা যা, আমার সামনে থেকে যা। আমি তার দিকে তাকিয়ে রইলাম। কি যেন হলো, ওনার কথা শুনে বুকে হালকা ব্যথা অনুভব করলাম। সে আবার বলে উঠল, যাচ্ছিস না কেন? আমি ঘুমাবো নাকি আমার সাথে বাসর করার ইচ্ছা আছে? আমি হাঁ হয়ে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালাম। সে পাশ ফিরে শুয়ে পড়ল। আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আকাশ দেখছি। খুব কষ্ট হচ্ছে, চোখ দিয়ে না চাইতেও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রাতে রুমে এসে খাটের কাছে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছি। নিচেই ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। হঠাৎ আরিশ ভাইয়া আমাকে কোলে তুলে খাটের অন্যদিকে শুইয়ে দিল। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমি আরিশ ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। আমি অবাক হয়ে ভাবছি, অসভ্য লোকটা তো আমাকে উপরে আনবে না, তাহলে কি আমি উপরে উঠে আসছি? এখন আমাকে যদি দেখে আমি উপরে ঘুমাইছি, অনেক বকবে, সাথে বলবে আমি তার সাথে বাসর করার জন্য উপরে ঘুমাইছি। কি লজ্জা পাবো তখন। কিন্তু আমি তো নিচে ঘুমাইছি, উপরে উঠলাম কখন কিছুই তো মনে পড়ছে না। তখন চোখ গেল আরিশ ভাইয়ার দিকে। কি নিষ্পাপ লাগছে, একদম বাচ্চাদের মতো ঘুমায়। মাথার চুলগুলো কপালে আসছে বারবার। আমি চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিলাম। কে বলবে এই লোকটা আস্ত একটা বজ্জাত। আমাকে নিচে ঘুমাতে দেওয়া এর শাস্তি তুমি পাবা মিস্টার অসভ্য। এই বলে ওয়াশরুমে চলে গেলাম। প্রায় 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পর বের হয়ে এলাম। আরিশ ভাইয়া ঘুম থেকে উঠে সামনের দিকে তাকিয়ে বলল, হেই ইউ স্টুপিড গার্ল, কি করছো? তার কথা শুনে আমি পিছনে তাকিয়ে দেখি
সে চোখ রসগোল্লার মতো বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার থেকে চোখ সরিয়ে আবার সামনের আয়নার দিকে তাকিয়ে এক চিৎকার দিলাম। সাথে সাথে সে উঠে আমার মুখ চেপে ধরল। নিজেকে আয়নায় দেখে কেউ চিৎকার দেয়? সবাই কি ভাববে আমি এই সকালবেলাতেও তোমার সাথে রোম্যান্স করছি? আসলেই ইডিয়েট মেয়ে তুমি। আর এটা কি পড়েছ? পুরো জিলিপির প্যাকেট হয়ে দাঁড়িয়ে আছো কেন? কি হলো, কথা বলছো না কেন? আরে বজ্জাত, আগে আমার মুখ থেকে হাত সরা, তারপর তো কিছু বলবো। তানিয়া মনে মনে বলল। ও আচ্ছা, আমি তো তোমার মুখ ধরে রেখেছিলাম। আচ্ছা এবার বলো, জিলেপির প্যাকেট হয়ে আছো কেন? আসলে আমি শাড়ি পরতে পারি না, তাই ইউটিউব দেখে দেখে পরছিলাম। আয়নার দিকে তাকাইনি, তাই এমন হয়ে গেছে। যেটা পারো না সেটা করতে যাও কেন? নাকি আমাকে ইমপ্রেস করার জন্য শাড়ি পরছো? দেখো, এইসবে কোনো কাজ হবে না, বুঝলা? এখন তাড়াতাড়ি শাড়ি পরে নাও। আইছে অসভ্য লোকটারে। নাকি আমি এই তানিয়া রহমান ইমপ্রেস করার জন্য শাড়ি পরেছে, আর পিছে হাজার ছেলে ঘুরে, আর আমি নাকি এই অসভ্যকে ইমপ্রেস করতে যাব? আমি মনে মনে বললাম। আমি তো পড়তে পারছি না। হ্যাঁ, ওয়েট, তুমি এটা ভাবছো না তো যে আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব? তাহলে তুমি পুরোপুরি ভুল। আমি কি বলেছি আপনাকে পরিয়ে দিতে? আচ্ছা তুমি ওয়েট করো, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমার শাশুড়ি আসলেন আমার রুমে, এসে আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন, তারপর আমাকে নিয়ে চলে গেলেন। আমরা বের হতেই আরশির রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসি। সবাই নাস্তা করার জন্য নিচে নেমে আসে। আরশিও নিচে এসে ডাইনিংয়ে টেবিলে বসে। নীলিমা খান ও তানিয়া নাস্তা নিয়ে টেবিলে রাখে। আর আরিশের মা বলে আজ ম্যাঙ্গো জুসটা কিন্তু আমাদের তানিয়া বানিয়েছে। সবাই জুস খেয়ে খুব প্রশংসা করলো তানিয়ার। আরশি জুস মুখে দেওয়ার সাথে তার চোখ বড় বড় হয়ে যায়। সে কোনো মতে জুস শেষ করে উপরে চলে আসে। তারপর আরশি চোখ মুখ শক্ত করে নিজেকে স্বাভাবিক করে অফিস যাবার জন্য নিচে নেমে আসে। আরশি, তুই বিয়ের পরের দিন কই যাচ্ছিস? মা, একটু অফিসে যাব। আজ থেকে যা না বাবা, কাল থেকে গেলে হয় না? আমি চলে আসবো 1 ঘন্টা পরে, বেশি দেরি করব না। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। মেয়েটাকে একটু সময় দে। যাবার আগে একবার তাইয়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বের হয়ে যায় আরিশ। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমি। কালকের কথা ভেবে কান্না পাচ্ছে। নিজের বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের মনেই অনেক স্বপ্ন থাকে। আমার স্বপ্নগুলো আমি নিজের হাতেই ভেঙে দিলাম। এখন একটা মানুষের সাথে আমার থাকতে হবে, যাকে নাকি আমি ভালোবাসি না, সে আমাকে ভালোবাসে। চোখ দিয়ে বর্ষণ ঝরছে। এই বর্ষণ যেন আজকের আর থামবে না। অনেকক্ষণ যাবৎ ব্যালকনিতে বসে কান্না করতে করতে মনে হলো কেউ আমার কাঁধে হাত রেখেছে। পিছনে তাকিয়ে দেখি আরিশের মা দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে নিলাম। নীলিমা, আমি জানি তুমি কেন কাঁদছো। আমার ছেলেটা খুব ভালো, বুঝলে মা? নিজের ছেলে বলে বলছি না, সত্যি খুব ভালো মনের মানুষ। তোমাকে আগলে রাখবে, রক্ষা করবে সব বিপদ থেকে। তুমি একটু ভরসা করো আমার ছেলেটার উপরে, তোমাকে নিরাশ করবে না। আমি নীলিমা, প্রতিটা মেয়েই নিজের বিয়ে স্বামী সংসার নিয়ে স্বপ্ন থাকে। হয়তো তোমার বিয়ে নিয়ে যত স্বপ্ন ছিল তা পূরণ হয়নি, কিন্তু এইটুকু বলতে পারি, স্বামী সংসার নিয়ে যে স্বপ্ন দেখেছ তা পূরণ হবে। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম আর মাকে জড়িয়ে ধরে কান্না করলাম। নীলিমা, এই বোকা মেয়ে আর কান্না করে না, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, আরিশের উপর আস্থা রাখো, ও সব আগের মতো করে দিবে। আমি
কিন্তু আরিশ ভাইয়া তো আমাকে পছন্দ করেন না। তাহলে? আনমনেই কথাগুলো বললাম। তাহলে কিভাবে সব ঠিক হবে? নীলিমা খান হালকা হাসল। তারপর তাহিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, দুপুর পেরিয়ে গেছে অনেক আগেই। খাবে কখন? আমি, আমার খিদে নেই মা, খিদে লাগলে খেয়ে নিব। নীলিমা, আরিশটা যে কই গেল, এখনো আসলো না। ছেলেটাও না খেয়ে আছে, তুমিও কিছুই খাচ্ছ না। এমন করলে কিভাবে হবে বলো? বলতে বলতে বেরিয়ে গেলেন রুম থেকে। আসলেই কোথায় গেল? সেই সকালে বের হয়ে গেল, বলে তো গেছে অফিস যাব 1 ঘন্টার জন্য, কিন্তু এখনো এলো না। নিজে নিজে কথাগুলো বলছিলাম আমি। আমাকে মিস করা হচ্ছে বুঝি? এত মিস করবে জানলে আরো আগে আসতাম। গলার আওয়াজ অনুসরণ করে পিছে তাকিয়ে দেখি আরিশ আমার দিকে এক রহস্যময় হাসি দিয়ে তাকিয়ে আছেন। আমি একটা শুকনো ঢোক দিলাম। সব শুনে ফেলেনি তো? আমি মনে মনে বললাম। আরিশ, কি ভাবছো আমি কিছু শুনেছি কি না? বড় কথা এটা নয় আমি তোমার কথা শুনেছি কি না। কথা হলো তুমি না খেয়ে আছো কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি জানেন কিভাবে আমি খাইনি? আপনি তো বাসায় ছিলেন না। অবশ্যই মা বলেছে হয়তো। আরিশ, তোমার এই ছোট্ট মাথায় এত চাপ নিতে হবে না। উঠো, খাবো চলো। আমারও খিদে পেয়েছে। তারপর আরিশ ফ্রেশ হয়ে নিচে গিয়ে দুইজনে খেয়ে নেয়। রাতে আরিশ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে আর দরজার দিকে বারবার দেখছে কখন আসবে তাহিয়া। আর এইদিকে তাহিয়া আরিশের কাজিন মিলি, শিলা আর নীরবের সাথে আড্ডা দিচ্ছে। তারা আড্ডা দিচ্ছে, সাথে পকোড়া খাচ্ছে। দেরি করে দুপুরের খাবার খাওয়ার ফলে রাতের খাবার খায়নি, তাই এখন পকোড়া আর কফি খাচ্ছে। হঠাৎ মিলি বিষম খায়, তাই তাইয়া তাড়াতাড়ি পানি আনতে গেল মিলির জন্য। আনার সময় কিছুটা পানি নিচে পড়ে যায়। তাইয়া সেদিকে খেয়াল না করে মিলির জন্য পানি নিয়ে আসে। মিলি পানি খাওয়ার পর ঠিক হলে তাইয়া গ্লাস রাখতে গেলে ফ্লোরের পানিতে স্লিপ কেটে নিচে পড়ে যায়। কারো চিৎকার শুনে আরিশ তাড়াতাড়ি নিচে আসে। সিঁড়ির সামনে এসে সে দেখে তাইয়া সোফায় বসে আছে, তার পাশে মিলি আর শিলা। আর তাইয়ার সামনে হাঁটুতে ভর করে নীরব তাইয়ার পায়ে কি যেন করছে। তাইয়ার চোখ দিয়ে পানি পড়ছে। নীরবের হাত তাইয়ার পায়ে দেখে আরিশের চোখ রাগে লাল বর্ণ ধারণ করলো। আরিশ, কি হয়েছে এখানে? নীরব, আসলে ভাই তাইয়া পড়ে গেছিল, তাই পায়ে ব্যথা পাইছে। আরিশ, ও। আর নীরব, ও তো তোর ভাবি হয়, তাই নেক্সট টাইম তাইয়া না ভাবি রাখবি। ঠিক আছে। নীরব, আচ্ছা ভাই। এর আবার কি হলো? আমাকে কে কি নামে ডাকুক, ওনার কি? আমি মনে মনে বললাম। আমার ভাবনার মাঝেই আমি হাওয়ায় ভাসতে লাগলাম। তাকিয়ে দেখি সে আমাকে কোলে তুলে উপরে নিয়ে যাচ্ছেন। আমি, এই কি করছেন? নামান আপনি আমাকে, আমি একাই যেতে পারি। আরিশ সাথে সাথে তার হাত হালকা করলো। আমি ভয়ে তার গলা জড়িয়ে ধরলাম। আরিশ, কি হলো, যাও। এখন আমাকে এভাবে ধরছো কেন? আমি রুমে নিয়ে সে আমাকে খাটে বসিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আমাকে বলল, ছেলেরা তোমায় ছুঁয়ে দিলে তোমার খুব ভালো লাগে তাই না? আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। কি বলে মিস্টার অসভ্য? মাথা ঠিক আছে তো? আরিশ, আমার মাথা ঠিক আছে, তোমারটা আজ ঠিক করব। আমি আবারও অবাক। মনের কথা কি মিস্টার অসভ্য শুনতে পায়? না আমার জুসে সকালে কি মিশিয়েছ? আমার দিকে না তাকিয়ে কথাগুলো বলল। এখন তো তুই শেষ তাইয়া, পায়ের জন্য পালাতেও পারবি না। আমার ভাবনার মাঝেই সে আমার পাশে এসে বসলো। আমি তার দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক দিলাম আর বললাম, কখন? কি মিশাবো? সবাই তো ভালো বলল। সে আমার আরেকটু কাছে এসে বলল, কি মিশিয়েছ? আমি বললাম, লবণ।
চোখ বন্ধ করে। আরিশ: তা কেন করেছ? আমি আমি রাতে ফ্লোরে ঘুমাইছি, এটা তার শাস্তি স্বরূপ। আরিশা: তাহলে ম্যাডামের কি আমার সাথে ঘুমানোর ইচ্ছা ছিল? বাসর করার ইচ্ছা ছিল বললেই হতো। আমি: এই না না, কি বলছেন এসব? আমি বাসর করব, তাও আপনার মতো একটা অসভ্য লোকের সাথে? আরিশ: আচ্ছা, সে কথা বাদ দাও। জানো তো, আমার মুখে এখনো লবণের স্বাদ লেগে আছে, তাই এখন মুখটাকে মিষ্টি করতে হবে। এই বলে সে আমার দিকে এগিয়ে এলো।